প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই দুর্যোগকালীন সময়ে নিজেদেরকে সুরক্ষিত রাখাটাই একটি বড় চ্যালেঞ্জ। অনেকটা দিন অতিক্রম হয়ে গেল, অতিক্রান্ত হলো অনেক কঠিন পথ। আমরা অনেকটা আড়ষ্ট, অনেকটা ক্লান্ত, কিন্তু আমরা হাল ছাড়তে প্রস্তুত না। আমরা এগিয়ে যাব, আমরা দুঃসময়কে জয় করব, আমরা সুসময়ের আলোকিত অধ্যায়ের সূচনা করব। এই প্রত্যাশা নিয়ে, এই প্রত্যয়দীপ্ত ইতিবাচক মানসিকতা নিয়ে আজকে সেশনটি শুরু করছি। মূলত আজকের এই সেশনটি সেকেন্ড ইয়ার অর্থাৎ দ্বাদশ শ্রেণীর প্রথম ক্লাস ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এই কোর্সের। আজকে যে বিষয়টি আলোচিত হবে সেটি হচ্ছে এই কোর্সের প্রথম অধ্যায়, ব্যবস্থাপনার ধারণা। আমরা জানি যে প্রত্যেকটি কোর্সের কিন্তু একটি মৌলিক অধ্যায় থাকে, যেটাকে আমরা ফান্ডামেন্টাল বা এলিমেন্টারি চ্যাপ্টার বলে থাকি। আজকের এই চ্যাপ্টারটি কিন্তু আসলে সেই মৌলিক, সেই প্রারম্ভিক বিষয়গুলোকে আলোচনায় আনবে এবং সেগুলোর ধারাবাহিক প্রতিফলন ঘটাবে। শিক্ষার্থীরা, তোমাদের মনোযোগ আকর্ষণ করছি। আমি কাজী রাশেদ করিম, সহযোগী অধ্যাপক ব্যবস্থাপনা, রাজশাহী কলেজ রাজশাহী। তোমাদের সামনে এসেছি তোমাদের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য, তোমাদের সাথে সংযোগ সাধনের জন্য। যদিও একটা উদ্গ্রীব বাসনা ছিল যে সরাসরি তোমাদের মুখোমুখি হব দ্বিতীয় বর্ষের প্রথম ক্লাসটিতে, কিন্তু এই কঠিন বাস্তবতা যেন আমাদের সেই পথটাকে রুদ্ধ করে রেখেছে। তারপরেও আমরা মহান সৃষ্টিকর্তার কাছে আমাদের কৃতজ্ঞতা পোষণ করছি যে আমরা একটি বিকল্প পথ হলেও তোমাদের সাথে যোগাযোগে সক্ষম হয়েছি, এবং সেজন্য রাজশাহী কলেজের যে প্রশাসন এবং এর যে ব্যবস্থাপকীয় কাঠামো, সেটি আমাদের এই পথকে সুগম করে দিয়েছে। শিক্ষার্থীরা, আমরা আলোচনায় চলে আসি। আমরা বলেছিলাম যে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এই কোর্সের প্রারম্ভিক চ্যাপ্টার নিয়ে আলোচনা শুরু হবে। এই চ্যাপ্টারের নাম তোমরা সবাই জানো যে ব্যবস্থাপনার ধারণা, অর্থাৎ বেসিক কনসেপ্ট, ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ ম্যানেজমেন্ট। আচ্ছা, ব্যবস্থাপনা কথাটি মনে হতেই বা এই শব্দটি উচ্চারণ হতেই কোন বিষয়গুলো আমাদেরকে নাড়া দেয়, কোন বিষয়গুলো আমাদেরকে ভাবায়? শিক্ষার্থীরা একটু ভাবো। যেহেতু সৃজনশীল পাঠ্যক্রম আমরা অনুসরণ করছি, কাজে আমাদেরকে কিন্তু প্রতি মুহূর্তে একটা সৃজনশীল আচরণকে ধারণ করতে হবে, আমাদেরকে অধিকতর চিন্তাশীল হতে হবে। টেক্সটের বিষয়গুলো তোমাকে অনেক তথ্য দিবে, কিন্তু সেই তথ্যগুলোর উপরে তোমাকে একটি চিন্তাশীল মনন প্রতিষ্ঠা করতে হবে। তোমার মধ্যে একটি চিন্তার খোরাক যেন জাগে, সেই বিষয়টি নিজেকে তুমি ঝালিয়ে নাও, নিজেকে প্রশ্ন করো যে আসলে তোমার মধ্যে চিন্তা ভাবনাগুলোর উদ্রেক হচ্ছে কিনা বিষয়ভিত্তিক। আমরা এদিকে একটু দেখাতে চাই। দেখো, বোর্ডে আমি অনেকগুলো বিষয় কিন্তু দেখিয়েছি। দেখো, বোর্ডে কয়েকটা ঘটনার কথা আমি উল্লেখ করেছি। ঘটনাগুলো আসলে কি প্রমাণ করে? আজকের এই অনলাইন ভিত্তিক ক্লাসটি। নেক্সটে দেখো, পরীক্ষার ধারাবাহিক প্রস্তুতি। আমি কয়েকটা ঘটনা কিন্তু ধারাবাহিকভাবে বোর্ডে মেনশন করেছি। তার মধ্যে প্রথমটি হচ্ছে এই অনলাইন ভিত্তিক ক্লাসটি যেটি চলমান আছে, পরীক্ষার ধারাবাহিক প্রস্তুতি। আমরা সবাই শিক্ষার্থী, আমাদের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে পরীক্ষায় ভালো ফলাফলের মধ্য দিয়ে আসলে আমাদের লক্ষ্য অর্জন করা, তাই না? তো এই যে প্রস্তুতির বিষয়টি, এটার সাথে কিন্তু আমরা ওতপ্রোতভাবে জড়িত। এই ঘটনাটি আসলে কি প্রমাণ করে? বর্তমান এই মহামারী মোকাবেলা, আমরা বর্তমানে এই যে প্রতিকূল, এই যে শ্বাসরুদ্ধকর বাস্তবতা মোকাবেলা করছি, মহামারী বলি, অতিমারী বলি, দুর্যোগকালীন সময় বলি, এই যে কঠিন বাস্তবতা আমরা মানিয়ে নিচ্ছি, এর সাথে আমরা অভিযোজিত হচ্ছি
এটা এই চ্যালেঞ্জগুলো আমরা গ্রহণ করছি, সেটি আসলে কি প্রমাণ করে? নেক্সট আসো যে খেলার মাঠের পারফরমেন্স। আমরা জানি যে অলিম্পিক গেমস শুরু হয়ে গেছে, তাই না? টোকিওতে দেখো এই কঠিন বাস্তবতার মধ্যে তো এই যে গেমসের আয়োজন, এত বড় একটি ক্রীড়াযজ্ঞ, যেটি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের দ্য গ্রেটেস্ট শো অফ আর্থ বলা হয়, সেই একটা গ্রেট বা একটা ইমেন্স একটা হিউজ ইভেন্ট শুরু হয়ে গেছে, স্পোর্টস ইভেন্ট অলিম্পিক নামে যাকে আমরা অভিহিত করি, টোকিওতে শুরু হয়েছে। এই যে পুরো গেমসটা, এইটা কিভাবে আসলে শেষ হবে, কিভাবেই বা শুরু হয়েছিল, তাই না? তো এর শুরু থেকে শেষ, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত অনেকগুলো ধাপ অনুসরণ করে কিন্তু গেমসের সাথে যারা জড়িত আছে সেটি তারা এই গেমসটিকে একটি সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যেতে চায়। তো এই ঘটনাগুলো আসলে কি প্রমাণ করে? বা ফুটবল মাঠের যে খেলা, কিছুদিন আগে ইউরো ফাইনাল হলো, কোপা আমেরিকার ফাইনাল হলো, সেই ফাইনাল খেলাগুলোর মধ্যে আমরা কি দেখেছি? আমরা কি কোনো নিয়মতান্ত্রিক ধারা দেখেছি? দুটো দলের আসলে পারস্পরিক উদ্দেশ্যই বা কি ছিল? তারা কি চেয়েছিল খেলার মাঠে? তারা কি নিয়মের বাইরে যেতে পেরেছে? তারা কি পুরো বিষয়টাকে একটি ছকে সাজায়নি? তাদের মধ্যে কি ধারাবাহিক সিদ্ধান্ত গ্রহণের বিষয় ছিল না? তাদের মধ্যে কি নেতৃত্ব ছিল না, দলনেতা ছিল না? এই প্রশ্নগুলো দেখো, নিজেকে করো, ব্যবস্থাপনার মৌলিক বিষয়গুলো তোমার কাছে অনেক বেশি সহজ এবং সাবলীল হয়ে যাবে, এটি আমি নিশ্চিত। অর্থাৎ আত্মজিজ্ঞাসার মধ্য দিয়ে, নিজের অনুসন্ধিৎসার মধ্য দিয়ে কিন্তু আসলে যে কোনো বিষয়কে তুমি তোমার অনুকূলে নিয়ে আসতে পারো, তোমার আয়ত্তের মধ্যে নিয়ে আসতে পারো। ব্যবস্থাপনাও কিন্তু তার বিকল্প নাই। জীবনের প্রতিটি পদক্ষেপেই কিন্তু আমরা আসলে ব্যবস্থাপনাকে দেখে থাকি। অনলাইন ভিত্তিক ক্লাস, পরীক্ষার প্রস্তুতি, বর্তমান মহামারী মোকাবেলা, খেলার মাঠের পারফরমেন্স কিংবা পারিবারিক কার্যক্রম, আমরা প্রত্যেকেই তো কোনো না কোনো পরিবারের সন্তান, কোনো না কোনো পরিবারের সদস্য হিসেবে আমরা কি লক্ষ্য করি? বাবা অথবা মায়ের নেতৃত্বে কিংবা যৌথ নেতৃত্বে একটি পরিবার তার কার্যক্রমগুলো সম্পাদন করে থাকে। সেটা মাস ভিত্তিক হতে পারে, বছর ভিত্তিক হতে পারে, নির্দিষ্ট সময় ভিত্তিক হতে পারে। পরিবার কি? প্রত্যেকটি পরিবার একটি লক্ষ্যকে সামনে রেখে একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্য দিয়ে, একটি সুষ্ঠু আয়োজনের মধ্য দিয়ে, সঠিক একটি রূপরেখার মাধ্যমে কিন্তু সংসারটা পরিচালিত হয়। তো যেহেতু আমরা প্রত্যেকে একটি পরিবারের সদস্য, কাজে এই পরিবারের ভেতর থেকেই কিন্তু আমরা আমাদের ব্যবস্থাপনাকে খুঁজে নিতে পারি। কি শিক্ষার্থীরা, আমার কথাগুলো কি বোঝা যাচ্ছে, হৃদয়ঙ্গম হচ্ছে? আশা করি যদি তুমি তোমার পারিপার্শ্বিকতার মধ্যে, তুমি তোমার লাইফস্টাইলের মধ্যে, তোমার প্রাত্যহিক কর্মকাণ্ডের মধ্যে ব্যবস্থাপনাকে খুঁজে নাও, তাহলে কিন্তু আসলে সৃজনশীল মানসিকতা, সৃজনশীল দৃষ্টিভঙ্গির অভ্যুদয় ঘটবে এবং তোমরা আসলে মনে প্রাণে সহজাতভাবে সৃজনশীল ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত হবা, সেটি আমাদের প্রত্যাশা। শিক্ষার্থীরা, তাহলে দেখছি যে এই প্রত্যেকটি ঘটনার মধ্য দিয়েই কিন্তু যে জিনিসটি প্রমাণিত হচ্ছে যে প্রত্যেকটি ঘটনাকে যদি আমি সঠিকভাবে বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাকে নিয়মতান্ত্রিক ধারার কিন্তু কোনো নিয়মতান্ত্রিক যে ধারা সেটাকে অনুসরণ করতে হবে এবং যে একটি সুনির্দিষ্ট কাঠামো, এর কিন্তু কোনো বিকল্প নেই। অগোছালো, অসংলগ্ন কিংবা কোনো বিক্ষিপ্ত ঘটনা প্রবাহ কিন্তু আসলে ব্যবস্থাপনাকে প্রমাণ করবে না বা ব্যবস্থাপনার প্রতিফলন ঘটাবে না। ব্যবস্থাপনাকে যদি আমাকে চিনতে হয়, তাহলে অবশ্যই একটি উদ্দেশ্য অর্জনকে সামনে রেখে আমাকে ধারাবাহিকভাবে, পদ্ধতিগতভাবে, নিয়মতান্ত্রিকভাবে, অনেক সংগঠিতভাবে এগিয়ে চলতে হবে। তাহলেই কিন্তু আমরা ব্যবস্থাপনার সুফলটা পেয়ে যাব এবং ব্যবস্থাপনাকে নিজের ভেতরে আমরা ডিসকভার বা আইডেন্টিফাই করতে পারবো। শিক্ষার্থীরা,
আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো তোমাদেরকে কিছু স্লাইড দেখাবো। আশা করি যে স্লাইডগুলোর মাধ্যমে তোমরা তোমাদের অবস্থানটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। শিক্ষার্থীরা, ব্যবস্থাপনার যে অভ্যুদয়, এটি কিন্তু কোনো নতুন ঘটনা না। একটা ধারাবাহিক বিবর্তনের মধ্য দিয়ে কিন্তু আসলে আমরা ব্যবস্থাপনাকে পেয়েছি। ব্যবস্থাপনা কি? তাহলে এই প্রসঙ্গটি যদি চলে আসে যে ব্যবস্থাপনা কি, তাহলে এর উত্তরে আমাদের যে পূর্বোক্ত আলোচনা থেকে আমরা প্রমাণ করতে পারি যে ব্যবস্থাপনা একটি ধারাবাহিক পদ্ধতি, একটি সুসমন্বিত কার্যক্রম, যেটি একটি উদ্দেশ্যমুখী আচরণ করে থাকে। অর্থাৎ কোনো লক্ষ্য বা উদ্দেশ্য অর্জনের জন্য আমার যে সম্পদগুলো আছে, সম্পদগুলোকে কাজে লাগিয়ে ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন আমরা অগ্রসর হই, তখন কিন্তু আসলে ব্যবস্থাপকীয় কর্মকাণ্ড প্রতিষ্ঠা হয়। শিক্ষার্থীরা, আমরা স্লাইডে যে স্লাইডটি লক্ষ্য করছি সেটি হচ্ছে যে হেনরি ফয়েল, অর্থাৎ আধুনিক ব্যবস্থাপনার জনক। ব্যবস্থাপনা হলো, দেখো, পূর্বানুমান, পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন এবং নিয়ন্ত্রণের একটা ধারাবাহিক সমষ্টি স্বরূপ। আচ্ছা, এখন আমরা ফিরে আসি আমাদের আলোচনায়। তাহলে দেখা যাচ্ছে যে ব্যবস্থাপনা হচ্ছে একটি ধারাবাহিক বা পদ্ধতিগত কার্যক্রম, যেটি অনেকগুলো কাজ ধাপে ধাপে সম্পাদন করে, যার লক্ষ্য হচ্ছে যে সুনির্দিষ্ট কোনো উদ্দেশ্য অর্জন করা। সেটি ব্যক্তিগত উদ্দেশ্য হতে পারে, প্রাতিষ্ঠানিক হতে পারে, সাংগঠনিক হতে পারে, রাষ্ট্রীয় হতে পারে, সামাজিক উদ্দেশ্য হতে পারে। বিবিধ উদ্দেশ্য আমাদেরকে অনুসরণ করতে হতে পারে। তাহলে একটি উদ্দেশ্যকে কেন্দ্র করে কিন্তু ব্যবস্থাপকীয় যে কার্যক্রম সেটি কিন্তু আসলে চলমান থাকে। তাহলে ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম কাজটি হচ্ছে আসলে প্রথম যে দৃষ্টিভঙ্গি, যেটার মাধ্যমে ব্যবস্থাপনা প্রক্রিয়াকে আমরা শুরু করতে পারি বা যার সূচনা ঘটাতে পারি, সেটি হচ্ছে একটা সঠিক বা সুনির্দিষ্ট উদ্দেশ্য প্রতিষ্ঠা। কাজে এই কাঙ্ক্ষিত উদ্দেশ্য প্রতিষ্ঠার জন্য আমরা কি করব? ধারাবাহিকভাবে অনেকগুলো কার্যক্রম করব। কিন্তু সেই ধারাবাহিকভাবে কার্যক্রমগুলো বাস্তবায়নের জন্য আমাদের প্রারম্ভিকভাবে যে বিষয়গুলো করতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে মানবীয় সম্পদগুলো আছে কিংবা অমানবীয় সম্পদগুলো আছে, সেগুলোকে আমাদের একীভূত করতে হবে। আচ্ছা, ম্যানেজমেন্টের 6M এর কথা তো তোমরা সবাই শুনেছো, তাই না? ম্যান, মেশিন, মানি, মার্কেট, মেথড, এই যে বিষয়গুলো থাকতেছে, তাই না? ম্যান, মেশিন, মার্কেট, মানি, মেথড ইত্যাদি, এই যে বিষয়গুলো থাকছে, এই বিষয়গুলোকে কি ম্যানেজমেন্টে আমরা অনুষঙ্গ বা অনুঘটক বলে থাকি। এই অনুঘটকগুলোকে আমরা একীভূত করি, আমরা সমন্বিত করি এবং সমন্বয়ের পরে ব্যবস্থাপনার যে প্রারম্ভিক কার্যগুলো সেগুলো শুরু হয়ে যায়। তো ব্যবস্থাপনার সেই কাজগুলো কি কি হতে পারে? পরিকল্পনা, সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন, নেতৃত্ব দান, প্রেরণা দান এবং সর্বোপরি নিয়ন্ত্রণ। তাহলে আমরা শুরুতেই বলেছি যে ব্যবস্থাপনা একটি উদ্দেশ্যমুখী, ধারাবাহিক, সুসমন্বিত একটি প্রক্রিয়া, যেই প্রক্রিয়াটি একটি উদ্দেশ্য অর্জনের পথে কার্যকরভাবে গতিশীলতার সাথে ধাবিত হয় এবং যার জন্য আমরা বিভিন্ন ধরনের অনুঘটক, সঞ্চালক অথবা সহায়ক শক্তি হিসেবে বিভিন্ন উপাদানকে আমরা কাজে লাগাই। তার মধ্যে আমাদের
ওই যে ম্যানেজমেন্টের 6M বা 6 এলিমেন্টসগুলোর কথা আমরা কিন্তু এর আগে উল্লেখ করলাম। বা 6M এর মধ্যে আসলে কি থাকে? আমাদের যে প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক সম্পদগুলো আছে সেগুলো থাকে। এই সম্পদগুলো হতে পারে মানবীয় সম্পদ, এই সম্পদগুলো হতে পারে অমানবীয় সম্পদ। মানবীয় সম্পদের মধ্যে ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ বা ব্যক্তি আছে, আর অমানবীয় সম্পদের মধ্যে কি আছে? অবকাঠামো আছে, ভূমি আছে, মেশিন আছে, মেথড আছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে ব্যবস্থাপনা একটি সার্বজনীন বিষয়, যেটি আমাদের জীবনাচরণের প্রতিটি পদক্ষেপে কিন্তু আমরা অনুসরণ করে থাকি। আমাদের বাস্তবিক বা প্রাত্যহিক কার্যক্রমের এমন কোনো ক্ষেত্র নাই যেখানে আমরা ব্যবস্থাপনাকে প্রয়োগ বা ব্যবহার করি না। তুমি নিজেকে এই প্রশ্নটি করে থাকো, তুমি যা কিছু করছো 24 ঘন্টার মধ্যে প্রত্যেকটি কাজ কিন্তু ব্যবস্থাপনার উপর নির্ভরশীল। এই জন্য ব্যবস্থাপনাকে সার্বজনীন বলা হয়। কখনো কখনো ব্যবস্থাপনাকে বিজ্ঞানও বলা হচ্ছে, কখনো কখনো ব্যবস্থাপনাকে কলাও বলা হচ্ছে। বিজ্ঞান বলার কারণ হচ্ছে যে ব্যবস্থাপনা একটি বিজ্ঞানসম্মত, সুপ্রতিষ্ঠিত এবং সুস্বীকৃত একটি প্রক্রিয়া বা একটি মেথড, যেটি কিন্তু সার্বজনীনভাবে গৃহীত, যার একটি সার্বজনীন গ্রহণযোগ্যতা আছে, যেটি কোনো অনুমান নির্ভর না। ব্যবস্থাপনার বিভিন্ন তত্ত্ব, ব্যবস্থাপনার বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠিত মতামতগুলো, সেটি কিন্তু আসলে সুচিন্তিত এবং ধারাবাহিক পরীক্ষা নিরীক্ষার ফসল। কাজেই সেই দৃষ্টিকোণ থেকে ব্যবস্থাপনা বিজ্ঞান আর কলা, ব্যবস্থাপনাকে আমি কেন কলা বলে থাকি? কলা মানে আসলে শিল্প বা নৈপুণ্য। আমরা জানি আমি যদি সঠিক বাস্তবায়নের দিকে অগ্রসর হই বা আমি একটি লক্ষ্যকে বাস্তবায়ন করতে চাই, সেটি আমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আমাকে কিন্তু একটু দক্ষতার পরিচয় দিতে হবে, আমাকে কিন্তু একটু নৈপুণ্যের পরিচয় দিতে হবে। বর্তমানে যে কোভিডকালীন সময়, এই কঠিন সময়টাকে কিন্তু আমরা অত্যন্ত দক্ষতার সাথে, অত্যন্ত নৈপুণ্যের সাথে, অত্যন্ত পরিস্থিতি ভিত্তিক বাস্তবতার আলোকে কিন্তু আসলে মোকাবেলা করার চেষ্টা করছি। অর্থাৎ ব্যবস্থাপনা কখনো এক জায়গায় যে থেমে থাকবে বিষয়টা তা না, এটি একটি চলমান, এটি একটি গতিশীল, এটি একটি বহুমাত্রিক প্রক্রিয়া, যেটি বাস্তবতা, পারিপার্শ্বিকতার আলোকে বিবর্তিত হয়, অভিযোজিত হয় এবং তার যে বিভিন্ন মাত্রাগত দিক তার উপস্থাপন ঘটে থাকে। তাহলে ব্যবস্থাপনাকে আমরা একটি পরিস্থিতি ভিত্তিক বা সিচুয়েশনাল অ্যাপ্রোচও বলতে পারি। এর আগেই যেমন বললাম যে ব্যবস্থাপনা সার্বজনীন, ব্যবস্থাপনা একটি বিজ্ঞান, ব্যবস্থাপনা একটি কলা। কলা বলতে আমরা বুঝিয়েছি যে ব্যবস্থাপনা একটি দক্ষতা নির্ভর, একটি নৈপুণ্য নির্ভর, একটি প্রয়োগিক কৌশল, যেটি বাস্তবতার আলোকে আমরা প্রয়োগ করে থাকি। শিক্ষার্থীরা, তাহলে আমরা যে এই যে ব্যবস্থাপনার যে উদ্ভবটা ঘটেছে, এই ব্যবস্থাপনার উদ্ভব ঘটার পেছনে কিন্তু একটা বিশাল সময়ের কাঠামো ছিল। দেখো, প্রাচীন যুগে একটা ব্যবস্থাপকীয় কাঠামো ছিল, সেখানে প্রাচীন যে সভ্যতাগুলো ছিল, হিব্রু সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, তারপরে মিশরীয় সভ্যতা, হ্যাঁ, তো এই সভ্যতাগুলোর মধ্য দিয়ে কিন্তু ব্যবস্থাপনার রূপরেখা প্রতিষ্ঠিত হয়েছে। তারপর দেখো, মধ্যযুগে এক ধরনের ঘটনা ঘটলো, তখন ব্যবস্থাপনার বহুমাত্রিকতা কিন্তু প্রকাশিত হলো, ব্যবস্থাপনা তত্ত্বগত দিকগুলো প্রতিষ্ঠিত হওয়া শুরু করলো, ব্যবস্থাপনা অধিকতর কাঠামো ভিত্তিক একটা বিন্যাসকে প্রমাণ করলো। তারপরে শিল্প বিপ্লব ঘটলো, শিল্প বিপ্লবের মধ্য দিয়ে একটি যান্ত্রিক অর্থাৎ একটি সহ অবস্থান তৈরি হলো, অর্থাৎ ব্যক্তি দক্ষতা এবং যন্ত্রকৌশল দুটোর সমন্বয় ঘটলো এবং এই বাস্তবতায়, এই সহ অবস্থানের বাস্তবতায়, অর্থাৎ ব্যক্তিক দক্ষতা এবং যন্ত্রকৌশলের দক্ষতা, এই দুটো দক্ষতার উপর নির্ভর করে
আমাদের কি ঘটলো, একটি নতুন ব্যবস্থাপকীয় ধ্যান ধারণা আমাদের সামনে আসলো। এরপরে শিল্প বিপ্লবের পর থেকেই কিন্তু ব্যবস্থাপনার যে বিকাশ সেটি অধিকতর ত্বরান্বিত হলো, অধিকতর গতিশীল হলো। আমরা বর্তমানে কি দেখে থাকি, আমরা দেখতে থাকি যে আমাদের এই যে কর্পোরেট ওয়ার্ল্ড, এই যে পুঁজিবাদী বিশ্ব, এই যে আমাদের যে বৈশ্বিক যে বাণিজ্যিক কার্যক্রম, বৈশ্বিক যে রূপরেখা, গ্লোবালাইজেশনের যে পার্সপেক্টিভ, সেখানে কিন্তু ব্যবস্থাপনা অনেক বেশি বিস্তৃত হলো, অনেক বেশি সম্প্রসারিত হলো, অনেক বেশি প্রযুক্তি নির্ভর হলো, অনেক বেশি তাত্ত্বিক হলো, অনেক বেশি অভিযোজিত হলো। তারই ফলশ্রুতিতে কিন্তু আমরা সায়েন্টিফিক ম্যানেজমেন্ট অর্থাৎ বৈজ্ঞানিক ব্যবস্থাপনাকে আমরা পেয়েছি, যেটি মৌলিক ব্যবস্থাপনাকে আরও বেশি শক্তিশালী করেছে, আরও বেশি বেগবান করেছে, আরও বেশি সুসমন্বিত করেছে। এই বৈজ্ঞানিক ব্যবস্থাপনা কিন্তু বর্তমান সাংগঠনিক কাঠামোগুলোকে অনেক বেশি সমৃদ্ধ করেছে, সেটি বহলাই বাহুল্য। এবং বর্তমান প্রেক্ষাপট কিন্তু সেই আধুনিক কালের ব্যবস্থাপকীয় যে রূপরেখা সেটিকে অনুসরণ করে আরও প্রগতিশীল দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা এই বিষয়গুলো নিশ্চয়ই তোমাদের সামনে আলোচনা করেছি, যে বিভিন্ন সভ্যতাগুলো সামনে এসেছে, সেই সভ্যতাগুলোর মধ্য দিয়ে কিন্তু আসলে ধারাবাহিকভাবে ব্যবস্থাপনার বিস্তৃতি ঘটেছে। হিব্রু সভ্যতা ছিল, এটি একটি প্রাচীন ব্যাবিলনীয় সভ্যতা ছিল। তারপরে আমরা যেটা দেখতে পারি যে সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতা এটা হচ্ছে যে এই যে ভারতীয় উপমহাদেশের যে সভ্যতা সেটিকে তার প্রতীক হিসেবে কাজ করে। চীন সভ্যতা, চৈনিক সভ্যতারও একটা দৃষ্টিভঙ্গি ছিল। এরপরে আসছে গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতা আধুনিক যে যে সিভিলাইজেশন সেক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রোমান সভ্যতা, এই যে বিষয়গুলো ধারাবাহিকভাবে আমাদেরকে এসেছে। বিভিন্ন সময় যে নিকোলা ম্যাকিয়াভেলি, এই স্কলাররা কিন্তু ব্যবস্থাপনার কাঠামো প্রণয়নের ক্ষেত্রে, ব্যবস্থাপনাকে গতিশীল করার ক্ষেত্রে, লুকা প্যাসিলিও তারা কিন্তু যে হিসাব রক্ষণের যে দুই তরফা পদ্ধতির যে প্রবর্তক, তাদের প্রত্যক্ষ এবং সরাসরি একটি গতিশীল সম্পৃক্ততা ব্যবস্থাপনাকে আধুনিক প্রেক্ষাপটে উপস্থাপন করে। এই যে আধুনিক কাল, দেখো আমাদের যে বর্তমান যে কর্পোরেট ওয়ার্ল্ড, আমাদের যে বহুমুখী যে বাণিজ্যিক কার্যক্রম, বহুমুখী যে ব্যবস্থাপকীয় কাঠামো, যেটা আন্তঃযোগাযোগ ভিত্তিক বা প্রযুক্তি ভিত্তিক যে একটা সমন্বিত প্রেক্ষাপট গড়ে উঠেছে, এর মধ্য দিয়ে কিন্তু আমরা এই বিষয়গুলোকে আমাদের সামনে আনতে পারি। শিক্ষার্থীরা, এই মুহূর্তে আমি যে মৌলিক বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে যে ব্যবস্থাপনার উদ্দেশ্যটা কি। ব্যবস্থাপনার উদ্দেশ্য হচ্ছে যে প্রতিষ্ঠানের বা সংগঠনের সম্পদগুলোকে কাজে লাগিয়ে উদ্দেশ্য অর্জন করা। আমরা জানি যে সম্পদের সীমাবদ্ধতা আছে, সম্পদের একটি নির্দিষ্ট কাঠামো আছে, অর্থাৎ সম্পদ কিন্তু আসলে অবারিত না, সম্পদ একেবারে আনলিমিটেড না। কাজে এই সীমিত সম্পদকে কৌশলগতভাবে কাজে লাগিয়ে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের যে প্রক্রিয়া, সেই জন্যই কিন্তু আসলে ব্যবস্থাপনার উদ্ভব। তাহলে ব্যবস্থাপনার মৌলিক উদ্দেশ্য হচ্ছে যে আসলে মানবীয় এবং অমানবীয় সম্পদের সঠিক সমন্বয়ের মধ্য দিয়ে প্রাতিষ্ঠানিক বা সাংগঠনিক লক্ষ্য বা উদ্দেশ্য অর্জন করা। এই উদ্দেশ্য অর্জনের পথে আরও অনেকগুলো উদ্দেশ্যের কিন্তু প্রতিফলন ঘটায়। এটার মধ্য দিয়ে আসলে ব্যবস্থাপনা যেটা চায়, যেটা হচ্ছে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করতে চায়, সাংগঠনিক যে কার্যক্রমের মধ্যে গতিশীলতা আনয়ন করতে চায়, সাংগঠনিক প্রেক্ষাপটে অপচয়তা দূর করতে চায়, সাংগঠনিক সংগঠনের ক্ষেত্রে পারস্পরিক সম্পর্ককে অর্থাৎ আন্তঃব্যক্তিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায়,
আমাদের যে প্রতিযোগিতামূলক বাস্তবতা আছে, অর্থাৎ পারিপার্শ্বিক যে প্রতিযোগিতা আছে, সেই প্রতিযোগিতাকে সঠিকভাবে মোকাবেলা করতে চায়, প্রাতিষ্ঠানিক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে চায়, সামাজিক প্রেক্ষাপটগুলোকে আরও বেশি শক্তিশালী করতে চায়, অর্থাৎ সামাজিক ক্ষেত্রে কিন্তু অনেক বেশি অবদান রাখতে চায়, এই অভিপ্রায় কিন্তু ব্যবস্থাপনা আছে। তো এই যে উদ্দেশ্যগুলোকে সামনে রেখে কিন্তু আসলে ব্যবস্থাপকীয় প্রক্রিয়াটি এগিয়ে চলে। এখন আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে ব্যবস্থাপনার কাজগুলো কি কি। ব্যবস্থাপনার কাজগুলোর মধ্যে থাকে পরিকল্পনা, তারপরে থাকে সংগঠন, এরপরে কি থাকে নির্দেশনা, সমন্বয় সাধন, নেতৃত্ব দান, প্রেরণা দান এবং সবার শেষে থাকে নিয়ন্ত্রণ। এই ধারাবাহিক কাজগুলোকে আমরা একসাথে কি বলে থাকি? ব্যবস্থাপনা চক্র বা ম্যানেজমেন্ট সাইকেল হিসাবে কিন্তু আমরা আখ্যায়িত করে থাকি। তো ম্যানেজমেন্ট সাইকেলের মধ্য দিয়ে আসলে কি ব্যবস্থাপনার যে বিভিন্ন কাজগুলোকে আমরা পেয়ে থাকি, সেই কাজগুলোর প্রথম কাজটি হচ্ছে পরিকল্পনা, তারপরে সংগঠন, তারপরে সমন্বয় সাধন, নির্দেশনা, নেতৃত্ব দান, প্রেরণা দান এবং সবার শেষে নিয়ন্ত্রণ। এই কাজগুলো ধারাবাহিকভাবে আবর্তিত হয়, একটা সাইক্লিক অর্ডারে কিন্তু আবর্তিত হয়, যেটাকে আমরা ব্যবস্থাপনা চক্র বা ম্যানেজমেন্ট সাইকেল হিসেবে আখ্যায়িত করে থাকি। তাহলে তোমাদের কাছে যদি প্রশ্ন করা হয় যে ব্যবস্থাপনা চক্র কি, তাহলে তুমি উত্তরে আমি আশা করতে পারি যে তোমরা এইভাবেই বলবে যে ব্যবস্থাপনার কাজগুলো যখন ধারাবাহিকভাবে সম্পাদিত হয়, সেই ধারাবাহিক রূপরেখা, সেই চক্রাকার ভিত্তিক যে রূপরেখা বা যে সাইক্লিক যে অর্ডারটা, সেটাকেই আসলে ব্যবস্থাপনা চক্র বলে থাকি। আচ্ছা, তো ব্যবস্থাপনা চক্রের মধ্য দিয়ে আসলে ব্যবস্থাপনার কাজগুলো কিন্তু সামনে চলে আসে, নয় কি? ব্যবস্থাপনার চক্রের মধ্য দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটি কাজকে খুঁজে পাই। এখানে একটি বিষয় উল্লেখ্য যে ব্যবস্থাপনার কাজগুলো অবশ্যই ধারাবাহিকভাবে বাস্তবায়ন করতে হবে এবং এই ধারাবাহিকতার মধ্য দিয়েই কিন্তু প্রাতিষ্ঠানিক লক্ষ্যটা প্রতিষ্ঠিত করা সম্ভব বা অর্জন করা সম্ভব। পরিকল্পনা ব্যবস্থাপনার প্রথম কাজ। পরিকল্পনা মানে কি? আমি কি করব, কিভাবে করব, কি করণীয়, অর্থাৎ আমি যা ভাবছি করার জন্য সেটাই কিন্তু আসলে আমার পরিকল্পনা। এই ব্যবস্থাপনার কাজগুলো নিয়ে পরবর্তী চ্যাপ্টারগুলোকে ধারাবাহিকভাবে আলোচনা করি। আমি একটু সংক্ষেপে জাস্ট কাজগুলো সম্পর্কে তোমাদেরকে একটু টাচ করব, কারণ চ্যাপ্টার ভিত্তিক আলোচনার সুযোগ আছে যেগুলো আমরা পরবর্তীতে আলোচনায় নিয়ে আসব। পরিকল্পনা হচ্ছে ব্যবস্থাপনার প্রথম কাজ, যেটি আসলে ব্যবস্থাপনা প্রক্রিয়ার সূচনা ঘটায় বা একটা ইন্ট্রোডাক্টরি স্টেজ হিসেবে আমরা যাকে উল্লেখ করতে পারি। পরিকল্পনা ছাড়া আসলে কোনো কাজ করাই সম্ভব না। আচ্ছা, তোমরা একটু চোখ বন্ধ করো, একটু মাথাটা ঠান্ডা করে মস্তিষ্ক স্থির করে চিন্তা করো তো, তুমি যা কিছু করতে চাও, যেটাই তুমি আসলে পেতে চাও বা তোমার ভাবনায় যাই থাকুক না কেন, তার পেছনে কি একটি পরিকল্পনা থাকে না? অবশ্যই থাকে। তবে পরিকল্পনা বিহীন কিন্তু আসলে আমাদের মনোজগতই অনেক ক্ষেত্রে বিঘ্নিত হয়। প্রত্যেকটা কার্যক্রমের শুরুতেই বা সূচনাতেই থাকে পরিকল্পনা। পরিকল্পনা হচ্ছে কি, যে আমরা কি করব, কিভাবে করণীয়, এই সংক্রান্ত যে আগাম প্রাক্কলন, সেটি কিন্তু আসলে হচ্ছে আমাদের পরিকল্পনা। পরিকল্পনার মধ্য দিয়ে আমরা ভবিষ্যতের যে প্রতিচ্ছবি সেটিকে খুঁজে পাই, অর্থাৎ ভবিষ্যতে কোন জিনিসটা আমাদের সামনে আসবে, কোন জিনিসটা প্রতিষ্ঠিত হবে, তার আগাম একটি রূপরেখা, একটি ব্লুপ্রিন্ট বা একটি রিফ্লেকশন ইমেজ কিন্তু আমাদের সামনে আসে থ্রু দ্য প্ল্যানিং প্রসেস, পরিকল্পনার মধ্য দিয়ে। তাহলে পরিকল্পনা হচ্ছে ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম এবং একটি মৌলিক কাজ, যেটি ব্যবস্থাপনা প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রে সর্বোত্তম ভূমিকা পালন করে। পরিকল্পনার মধ্য দিয়ে আমরা
ভবিষ্যতের প্রাক্কলন করে থাকি, ফিউচার প্রজেকশনে আমরা যাই, ভবিষ্যৎকে আমরা প্রত্যক্ষণ করি। ঠিক আছে, তাহলে পরিকল্পনাকে খুব স্বাভাবিক সাধারণ দৃষ্টিতে দেখানো যায় যে আমরা কি করব, কিভাবে করব, কি করণীয়, এই সংক্রান্ত যে প্রাথমিক চিন্তা ভাবনা যেটি আমরা মস্তিষ্কে ধারণ করি এবং পরবর্তীতে আমরা সাজিয়ে নিই, সেটি কিন্তু আসলে পরিকল্পনা। আর একটু ব্যাপকভাবে বলতে গেলে পরিকল্পনার সাথে অনেকগুলো ক্ষেত্র প্রস্তুত আছে, অর্থনৈতিক আছে, সামাজিক আছে, পারিপার্শ্বিক আছে, রাজনৈতিক প্রেক্ষাপটও থাকতে পারে। সবগুলো বাস্তবতাকে সামনে রেখে যখন আমরা একটি গ্রহণযোগ্য চিন্তা ভাবনাকে আমাদের কার্যক্রমের জন্য দাঁড় করাই, সেটি কিন্তু পরিকল্পনা। এই কাজটি করা হয় কিন্তু শুরুতেই, প্রতিটি কর্মকাণ্ডের যে ইনিশিয়াল স্টেজ, সেটি হচ্ছে পরিকল্পনা। এর পরের ধাপটা কি? সংগঠন। সংগঠনের মধ্য দিয়ে আমরা যে জিনিসটা পাচ্ছি, সেটা হচ্ছে যে ওই যে আমি যখন ব্যবস্থাপনার সংজ্ঞা বলছিলাম বা ব্যবস্থাপনা প্রক্রিয়া সম্পর্কে বলছিলাম, সেক্ষেত্রে কিন্তু উল্লেখ ছিল যে আমরা মানবীয় এবং অমানবীয় যে সম্পদ আছে সেই সম্পদগুলোকে একীভূত করেছি, আমরা অ্যাকিউমুলেট করেছি। কেন করেছি? আমরা আমাদের উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে চাই। আমরা জানি যে সম্পদের সুষ্ঠু ব্যবহার ছাড়া আসলে আমাদের যে ব্যবস্থাপকীয় কার্যক্রম সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। তাহলে সম্পদের সুষ্ঠু ব্যবহারই পারে আসলে প্রতিষ্ঠানকে তার কাঙ্ক্ষিত, তার প্রত্যাশিত লক্ষ্যের দ্বার প্রান্তে পৌঁছে দিতে। তো সংগঠন হচ্ছে ব্যবস্থাপনার দ্বিতীয় কাজ, যেটি এই মানবীয় বা অমানবীয় অনুঘটক বা অনুষঙ্গগুলোকে একত্রিত করে, তাদের মধ্যে সমন্বয় ঘটায়, তাদের মধ্যে আন্তঃসংযোগ প্রতিষ্ঠা করে, তাদের পারস্পরিক সম্পর্ক চিহ্নিত করে, ফলশ্রুতিতে পরবর্তীতে ধারাবাহিকভাবে অন্যান্য কাজগুলো সম্পাদন করা সহজ হয়। আমি যদি আরেকটু একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি, যে একটি প্রতিষ্ঠানে বা একটি সংগঠনে, ধরো ব্যাংকের কথাই আমরা উল্লেখ করলাম, একটি ব্যাংকের শাখায় সংগঠনটা কি করে হয়? আমরা জানি যে ব্যাংকের আসলে সামর্থ্যের জায়গাটা কোথায়, তার অর্থনৈতিক সক্ষমতা কি, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয়। তারই প্রেক্ষাপটে ব্যাংকে যারা কর্মরত আছে তাদের মধ্যে আমরা পারস্পরিক সম্পর্ক সৃষ্টি করি, ব্যাংকের যে উদ্দেশ্যকে সামনে রেখে তাদের কর্মবিভাজন করি, কখনো কখনো ক্ষমতার কেন্দ্রীকরণ করি, কখনো কখনো ক্ষমতার বিকেন্দ্রীকরণ করি, এবং তাদের প্রত্যেকের অর্থাৎ কর্মরত প্রত্যেক কর্মচারী বা কর্মকর্তার পারস্পরিক যে সম্পর্ক সেটি চিহ্নিত করে দিই, পারস্পরিক যে ক্ষেত্র সেটি চিহ্নিত করে দিই, পারস্পরিক যে লক্ষ্য সেটি চিহ্নিত করে দিই। অর্থাৎ প্রত্যেকের কার্য প্রকৃতিটা, কার্য ধরনটা, সেটা আমরা কিন্তু আইডেন্টিফাই করে দিই এই সাংগঠনিক রূপরেখার মাধ্যমে। তাহলে সাংগঠনিক কাঠামোর মধ্য দিয়ে প্রত্যেকে তার নিজস্ব দায়িত্ব, কর্তব্য সম্পর্কে বুঝতে পারে, তার কাজের প্রকৃতি সম্পর্কে বুঝতে পারে, ফলে পারস্পরিক যে বোঝাপড়ার জায়গাটা সেটা অনেক উন্নত হয়। কারো মধ্যে কার্যকেন্দ্রিক কোনো অস্পষ্টতা কিন্তু থাকে না। তাহলে এই যে একটা সুস্পষ্ট একটা ধারাবাহিক কার্যবিন্যাস, সেটি কে করে দিচ্ছে? ব্যবস্থাপনার দ্বিতীয় কাজ, যাকে আমরা সংগঠন বলে থাকি। তাহলে সংগঠনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের সমস্ত মানবীয় এবং অমানবীয় যে সহযোগী উপাদানগুলো আছে সেগুলোকে আমরা একীভূত করছি। এর সাথে দেখো যুক্ত হচ্ছে প্রযুক্তিগত বিকাশ। আমরা জানি যে বর্তমান আধুনিক কালে ব্যবস্থাপনার ক্ষেত্রে প্রযুক্তির একটি বিশাল অবদান আছে। প্রযুক্তি ব্যবস্থাপকীয় কাঠামোর উন্নয়নের ক্ষেত্রে কিন্তু আসলে সক্রিয়ভাবে সাহায্য করছে। তাহলে প্রযুক্তিগত সেবাকে আমি কি করে আমার কার্যবিন্যাসের মধ্যে সম্পৃক্ত করব, সেই রূপরেখাও কিন্তু তুলে ধরে আসলে ব্যবস্থাপনা, এবং এই কাজগুলো ঘটে থাকে সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে। তাহলে সাংগঠনিক কাঠামোর মধ্যে দিয়ে আমরা একটি রূপরেখা বা একটি ছক পাই, যার মধ্যে থাকে কার্যবিন্যাস, পারস্পরিক সম্পর্কের জায়গাগুলো, যেটি থাকে সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট। ফলে কার্যক্ষেত্র সম্পর্কে কারো কোনো জড়তা বা অস্পষ্টতা থাকে না। প্রত্যেকে নিয়মতান্ত্রিকভাবে
নিজ নিজ জায়গায় থেকে তার কার্যাবলীগুলো সম্পাদন করে। ফলে এদের মধ্যে কোনো সংঘর্ষ বা পারস্পরিক সম্পর্ক হ্রাসের বা সম্পর্ক হানির কোনো সম্ভাবনাই থাকে না, যেটি পরবর্তীতে তাদের কার্যদক্ষতা বাড়িয়ে দেয় এবং ব্যবস্থাপনা প্রক্রিয়াকে আরও গতিশীল করার ক্ষেত্রে অবদান রাখে। এরপরে দেখো আছে আমাদের সমন্বয় সাধন। সমন্বয় সাধন আসলে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাংগঠনিক রূপরেখার মধ্যে যে উপাদানগুলো আছে সেগুলোর মধ্যে একটি আন্তঃসংযোগ প্রতিষ্ঠার ক্ষেত্রে সংগঠনকে সাহায্য করে থাকে। তাহলে সমন্বয় সাধনের মধ্য দিয়ে আসলে সাংগঠনিক যে কার্যক্রম সেটি আরও বেশি গতিশীল হয়, আরও বেশি সমন্বিত হয়, আরও বেশি সুসংহত হয়। তাহলে সমন্বয় হচ্ছে একটি ব্যাপক ক্ষেত্র যার মধ্যে আসলে সাংগঠনিক ভাবনা থাকে, আন্তঃব্যক্তিক যোগাযোগের ক্ষেত্র থাকে, আন্তঃব্যক্তিক যে আন্তঃসংযোগের যে বিষয়টি থাকে এবং সব ধরনের বিচ্যুতিকে পরিহার করে একটি সুসমন্বিত মানে ওয়েল ইন্টিগ্রেটেড প্ল্যাটফর্ম ক্রিয়েট করার একটি অভিপ্রায় থাকে এই সমন্বয় বা কোঅর্ডিনেশন নামক কাজটির মধ্যে। কোঅর্ডিনেশন যেটা লক্ষ্য করে যে কোনো ক্ষেত্রে যেন কোনো ধরনের অসঙ্গতি, অসংলগ্নতা, কোনো বিচ্যুতি বা পারস্পরিক দূরত্ব না থাকে, সেইটিকে দূর করে, সেটিকে পরিহার করে ব্যবস্থাপনাকে একটি প্ল্যাটফর্মের উপরে খুব সাবলীলভাবে, খুব দক্ষতার সাথে, নৈপুণ্যের সাথে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সমন্বয় সাধন কিন্তু বিশেষ ভূমিকা পালন করে। এরপরে আসো আমাদের যে বিষয়টি সামনে থাকছে সেটি হচ্ছে যে নেতৃত্ব দান। তো নেতৃত্ব দান একটি গুরুত্বপূর্ণ জায়গা, কারণ ব্যবস্থাপকীয় প্রসেসটাকে যদি আমি সঠিক খাতে প্রবাহিত করতে চাই তাহলে একজন দক্ষ ব্যবস্থাপক বা একজন সঠিক লিডারের প্রয়োজন আছে। লিডারের কাজটা কি? নেতৃত্ব হচ্ছে যে আসলে দক্ষতার সাথে তার কর্মী বাহিনী বা তার যে চলমান শক্তিগুলোকে প্রভাবিত করা, সেটাই কিন্তু আসলে নেতৃত্ব। নেতৃত্ব একটি ইতিবাচক ধারণা। নেতৃত্ব মানে এইটি নয় যে অন্যের উপরে কাজ চাপিয়ে দেওয়া, অন্যকে ঠিক কার্যের ব্যাপারে আসলে অতিরিক্ত প্রেষিত করা, ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা হচ্ছে অত্যন্ত দক্ষতার সাথে তার ব্যক্তিগত নৈপুণ্যকে প্রয়োগ করে, ব্যক্তিগত দূরদর্শিতাকে কাজে লাগিয়ে ব্যবস্থাপনা প্রক্রিয়ার সাথে যারা জড়িত আছে তাদেরকে নিয়ন্ত্রণ করা, তাদেরকে অনুকূলে আনা, তাদের ভিতরে একটি কর্মস্পৃহা তৈরি করা, অর্থাৎ তাদের মধ্যে একটি প্রেরণা সৃষ্টি করা, সেটি কিন্তু আসলে নেতৃত্ব দানের মৌলিক কথা। তো নেতৃত্ব দানের মধ্য দিয়ে যেটা হয়, একটি ব্যবস্থাপকীয় কাঠামো একটি সঠিক দিক নির্দেশনা পেয়ে থাকে। সঠিক নেতৃত্ব যদি না থাকে, সেটা খেলার মাঠে হোক কিংবা আমাদের পারিবারিক ক্ষেত্রে হোক, সামাজিক জীবনের ক্ষেত্রে হোক, রাষ্ট্রীয় ক্ষেত্রে হোক, অথবা যে কোনো উদ্দেশ্য, যে কোনো কার্যক্রমে যদি সঠিক নেতৃত্ব না থাকে তাহলে কিন্তু ওই কার্যক্রমটি অনেক ক্ষেত্রে তার গতি হারাতে পারে, তার লক্ষ্য থেকে বিচ্যুত হতে পারে। তো সেই লক্ষ্য থেকে বিচ্যুতিকে প্রতিরোধ করে সঠিক জায়গায় ধরে রাখার যে একটি সমন্বিত কৌশল, একটি দক্ষতা নির্ভর যে বৈশিষ্ট্য, সেটাই কিন্তু আসলে নেতৃত্ব, যার মাধ্যমে একটি কার্যকর সুনির্দেশনা কর্মী বাহিনীর সামনে আসে। এরপরে থাকে প্রেষণা। তো প্রেষণাটা ঠিক দেখা যাচ্ছে যে এমন একটি মনস্তাত্ত্বিক প্রক্রিয়া, যে এই মনস্তাত্ত্বিক প্রক্রিয়ার ভেতরে কর্মীর যে মানসিক স্পৃহা, কাজের প্রতি যে সহজাত অনুরাগ, সেটিকে জাগিয়ে তোলা হয়। অর্থাৎ কাজের প্রতি যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি, সেটাকে বিকশিত করার একটি পদ্ধতিগত বিষয় হচ্ছে প্রেষণা। প্রেষণা হচ্ছে উৎসাহিত করা, প্রেষণা হচ্ছে অনুপ্রাণিত করা, প্রেষণা হচ্ছে কাজের জন্য
অনুকূল মানসিকতা প্রস্তুত করা, সেটাই হচ্ছে প্রেষণা। প্রেষণার মধ্য দিয়ে আসলে কর্মীদের কাজ করার ব্যাপারে মনোসংযোগ বাড়ে, মনোনিবেশ বাড়ে, মনোসংযোগ বাড়ে এবং ফলশ্রুতিতে কাজের প্রতি তারা অনেক দায়িত্বশীল এবং কর্মনিষ্ঠ আচরণ করে থাকে। আর যখন কর্মীরা কাজের প্রতি তাদের ভূমিকাকে সুস্পষ্ট করে, জোরালো করে, আরও বেশি সক্রিয় করে, তখন প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনটা অনেক ক্ষেত্রে সহজ হয়। তাহলে প্রেষণা হচ্ছে একটি মনস্তাত্ত্বিক অভিনিবেশ, যার মধ্য দিয়ে আসলে কর্মীদের কর্মশক্তি, তার যে প্রাণশক্তি, তার যে অভিপ্রায়, তার যে মনোবৃত্তি, কাজের প্রতি যে তার অনুরাগ, সেটিকে জাগিয়ে তোলা হয়, সেটিকে আসলে উদ্বেলিত করা হয়। তার এই যে মানসিক শক্তিটাকে সেটা অনেক বেশি তার স্ফুরণ ঘটানো হয়। কাজে মোটিভেশন এমন একটি শক্তিশালী মাধ্যম যেটি আসলে একজন নিষ্ক্রিয় কর্মীকেও সক্রিয় করতে পারে, কাজের ব্যাপারে অনেক বেশি দায়িত্বশীল করতে পারে এবং তার নিজের দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করতে পারে। তাহলে প্রেষণা আসলে খুবই শক্তিশালী ভূমিকা পালন করে এই সাংগঠনিক বা ব্যবস্থাপকীয় রূপরেখার ক্ষেত্রে। এরপরে আমরা যেটি আসতে পারি সেটা হচ্ছে নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ হচ্ছে আমরা সেই ব্যবস্থাপনা চক্রের কি শেষ ধাপ, যে সাইক্লিক অর্ডারে ব্যবস্থাপনা প্রক্রিয়াটি ঘুরিয়েছিল, সেই সাইক্লিক অর্ডারের লাস্ট স্টেজ বা ক্লোজিং স্টেজ হিসেবে আমরা নিয়ন্ত্রণকে আনতে পারি। তবে এখানে একটা বিষয় উল্লেখ্য যে ব্যবস্থাপকীয় প্রক্রিয়া কিন্তু চলমান, এটা আসলে কার্যত কোনো ক্লোজিং হয়নি, কিন্তু ধারাবাহিক প্রক্রিয়ার শেষ ধাপ হিসেবে আমরা নিয়ন্ত্রণকে আলোচনায় আনতে পারি। নিয়ন্ত্রণ হচ্ছে যে আসলে এতক্ষণ আমরা যা করলাম, অর্থাৎ পরিকল্পনা করলাম, সংগঠন করলাম, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় সাধন, সবগুলো কাজ আসলে সঠিকভাবে হয়েছে কিনা, আমার লক্ষ্য অনুযায়ী, আমার নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, আমার যে কাঙ্ক্ষিত যে সীমারেখা, সেই সীমারেখা অনুযায়ী কাজগুলো সম্পাদিত হয়েছে কিনা, বাস্তবায়িত হয়েছে কিনা, সেটি খুঁজে নেওয়া, সেটি যাচাই করা হচ্ছে নিয়ন্ত্রণের কাজ। নিয়ন্ত্রণ এই কাজটি করে যে আমার পূর্ব নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সবগুলো কাজ সম্পাদিত হয়েছে কিনা। যদি পূর্ব নির্ধারিত মানদণ্ড অনুযায়ী সমস্ত কাজ সম্পাদিত হয়ে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে একটি সন্তোষজনক আমরা চিন্তাভাবনাকে দাঁড় করাতে পারি। আর যদি সেটি না হয়ে থাকে, অর্থাৎ আমার যে পূর্ব নির্ধারিত মানদণ্ডের সাথে যদি আমার অর্জিত ফল, অর্থাৎ আমার যে সম্পাদিত কার্যক্রম, সেগুলোর বিচ্যুতি কিংবা ব্যবধান ঘটে, তো সেই ব্যবধানটাকে চিহ্নিত করাটাও কিন্তু আসলে নিয়ন্ত্রণের কাজ। তাহলে নিয়ন্ত্রণ যে কাজটি করছে, যে পূর্ব নির্ধারিত লক্ষ্য বা উদ্দেশ্যের সাথে অর্জিত ফল, সম্পাদিত কার্যফলের পারস্পরিক তুলনা করছে এবং সেখানে যদি কোনো বিচ্যুতি কিংবা ব্যবধান থাকে, সেই বিচ্যুতি বা ব্যবধানকে আমার চিহ্নিত করছে বা তুলে ধরছে। তো এখানেই কিন্তু আসলে নিয়ন্ত্রণ প্রক্রিয়া থেমে যায় না। নিয়ন্ত্রণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে আরও যেটি হয় সেটি হচ্ছে যে এই যে ব্যবধান যেটি আছে, সেই ব্যবধানটি কেন হয়েছে, সেই ব্যবধানের কারণ কি, এই বিষয়গুলো সুনির্দিষ্টভাবে চিহ্নিত করাটাও কিন্তু নিয়ন্ত্রণের কাজ। নিশ্চয়ই কোনো না কোনো সীমাবদ্ধতার কারণে, অদক্ষতার কারণে এই বিচ্যুতিগুলো ঘটেছে, অর্থাৎ প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জন ব্যাহত হয়েছে। কাজে এই ব্যবধানগুলো চিহ্নিত করার পর কেন হয়েছে সেই কারণগুলো অনুসন্ধান করা এবং পরবর্তীতে যেন এই কারণগুলোর আর পুনরাবৃত্তি না ঘটে, অর্থাৎ এই বিচ্যুতিগুলো আর সৃষ্টি না হয়, সেই বিষয়গুলো যাচাই করা, জাস্টিফাই করাও কিন্তু আসলে নিয়ন্ত্রণের একটি কাজ। এবং তারই প্রেক্ষাপটে নিয়ন্ত্রণ যেটা করে থাকে যে সংশোধনমূলক কার্যক্রম গ্রহণ করে থাকে, অর্থাৎ যাকে আমরা কারেক্টিভ মেজার নামে আখ্যায়িত করছি।
এই কারেক্টিভ মেজার বা সংশোধনমূলক ব্যবস্থাপনার মধ্য দিয়ে সাংগঠনিক কর্মকাণ্ডে বা ব্যবস্থাপকীয় কর্মকাণ্ডে যে ভুল ত্রুটি বা বিচ্যুতিগুলো হয়েছে সেগুলোকে দূর করা সম্ভব হয়ে যায়। দেখা যায় যে সঠিক নিয়ন্ত্রণ কাঠামো যদি আমি প্রতিষ্ঠা করতে পারি তাহলে পরবর্তী সময়ে বা পরবর্তী আমার যে কার্যক্রমের ক্ষেত্রে সেই ভুলের পুনরাবৃত্তি আর ঘটে না। ফলে প্রাতিষ্ঠানিক দক্ষতা অর্জন অনেক বেশি সহজ হয়, অনেক লক্ষ্যমাত্রাকে আমরা আসলে লক্ষ্যমাত্রার কাছাকাছি আমরা পৌঁছতে পারি কিংবা সম্পূর্ণভাবে লক্ষ্যমাত্রা আমরা অর্জন করতে পারি। মোট কথা যে সঠিক নিয়ন্ত্রণ কাঠামো আসলে আমাদেরকে পরবর্তী পরিকল্পনা প্রণয়নে দিক নির্দেশনা দিয়ে থাকে। নিয়ন্ত্রণ কাঠামোর মধ্য দিয়েই কিন্তু আমরা আসলে ভুল ত্রুটিগুলো বের করে ফেলি এবং সেগুলোকে বিশ্লেষণের মধ্য দিয়ে যথাযথ সংশোধনমূলক বা কারেক্টিভ মেজার বা কারেক্টিভ স্টেপগুলোকে আমরা ইনিশিয়েট করি। ফলে পরবর্তী পরিকল্পনাগুলো অনেক বেশি কার্যকর, গঠনমূলক এবং শক্তিশালী হয়। এইভাবেই কিন্তু আসলে নিয়ন্ত্রণের পরে আবারও শুরু হয়ে যায় পরিকল্পনা। তো যেহেতু এটি একটি চলমান প্রক্রিয়া, এটিকেই ম্যানেজমেন্ট সাইকেল বলে বা ব্যবস্থাপনা চক্র বলে, যার মধ্য দিয়ে আমরা অনেকগুলো ধাপকে খুঁজে পাই। প্রত্যেকটি ধাপই কিন্তু আসলে এক একটি করে ব্যবস্থাপনার কাজকে রিফ্লেক্ট করে। প্ল্যানিং, অর্গানাইজিং, মোটিভেশন, কোঅর্ডিনেটিং, লিডিং, স্টাফিং এবং লাস্টলি যেটা আমরা হয়ে থাকে কন্ট্রোলিং। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ধৈর্য নিয়ে এই ক্লাসের সাথে আছো। আসলে মূলত তোমাদের টেক্সটে এই বিষয়গুলোকে খুব ক্লিয়ারলি অ্যাসাইন করা আছে। আমার আলোচনার সাথে যদি তোমরা টেক্সটকে একটু কভার করো, টেক্সটকে যদি একটু অ্যাটাচ করো, আমার বিশ্বাস বিষয়গুলো তোমাদের জন্য অনেক বেশি সহজ এবং প্রাণবন্ত হয়ে উঠবে। আমি সবসময় যেটা প্রত্যাশা করি যে বিষয়বস্তুকে তোমার নিজের মতো করে তোমার ব্যাখ্যা করার সক্ষমতা তুমি তৈরি করো। তাহলেই কিন্তু আসলে আমরা তোমাদেরকে সৃজনশীল শিক্ষার্থী হিসেবে বিবেচনা করব এবং তোমরা সেই সৃজনশীল দক্ষতার স্বীকৃতি কিন্তু শতভাগ পাবে। এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং পরবর্তী আলোচনায় আমাদের সাথে সংযুক্ত হওয়ার আহ্বান জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, নিরাপদে থাকো।